প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। সকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশ করা যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের মাঠ প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো বড় পরিসরে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। পুলিশ হেডকোয়ার্টার, মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ডিআইজি, সারা দেশের পুলিশ সুপার এবং তদূর্ধ্ব পদমর্যাদার ১২৭ জন পুলিশ কর্মকর্তা যোগ দেন বিশেষ এই বৈঠকে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে যে উদ্বেগ রয়েছে তা কাটাতে এবং পরিস্থিতির উন্নয়ন ও মানুষের আস্থা ফেরাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ, নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না, তারাই সম্মুখ সারির মানুষ। পুলিশকে আরো সক্রিয় এবং সচল করে প্রতিটি মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও বক্তব্যে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। কাজ করার একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সামর্থ্য লাগে। সেটা ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লড়াই হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরই এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে, যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ, দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে, যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং রাজশাহী জেলার পুলিশ সুপার বক্তব্য রাখেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক ব্রিফিংয়ে সংশোধনীর বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা জানান, দ্রুত বিচার নিশ্চিত করতে এই সংশোধনী যেমন ভূমিকা রাখবে, মিথ্যা মামলার ক্ষেত্রেও থাকবে কঠোর শাস্তির বিধান। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করতে এ সংক্রান্ত আইনের কিছু ধারা সংশোধনের উদ্যোগ নেয় সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে সোমবার তারই কিছু সংশোধনীতে নীতিগত অনুমোদন দেয় সরকার। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে যোগ দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর বিষয়গুলো তুলে ধরেন দুই উপদেষ্টা। সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নারী ও শিশুর নির্যাতন দমন আইন যেটা আছে 2000 সালে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হলে আমাদের ক্যাবিনেট সেটা নীতিগত অনুমোদন দেয়। বিচার ত্বরান্বিত করতে চট্টগ্রাম ও রাজশাহীতে নতুন 2টি ডিএনএ টেস্টিং ল্যাব করা হবে বলে জানান উপদেষ্টা। বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব।
সংশোধনী নারী ও শিশু নির্যাতন দমন আইনটি চূড়ান্ত অনুমোদনের পর এ সপ্তাহে গেজেট আকারে প্রকাশ হতে পারে বলে জানান দুই উপদেষ্টা। আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি এবং ধর্ষণকালে বা ধর্ষণের উদ্দেশ্যে যদি কোনো রকম জখম করা হয়, গুরুতর জখম বা সাধারণ জখম, সেটাকেও আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করেছি। আপনারা বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। শিমুল খান, মাই টিভি, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। ট্রায়াল প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য একটা আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে, যাতে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায়। আজকে প্রায় 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো এবং এই আদেশের মাধ্যমে আমরা যেটা মনে করছি, এই ট্রায়ালটি এখন ত্বরান্বিত হবে দ্রুততার সাথে। বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোর বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে বরগুনার কালীবাড়ি এলাকায় মন্টু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপিকে ধন্যবাদ জানান তিনি। এ সময় মন্টু চন্দ্র দাসের অসহায় পরিবারের চিকিৎসা খরচ, সন্তানদের পড়ালেখা ও পরিবার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন জামাতের আমির। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা উপহার সামগ্রী নিয়ে বরগুনা পৌঁছান বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা সহ দলের নেতৃবৃন্দ। তার বাবাই তার প্রতিকার চেয়ে একটা মামলা করেছিল। এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার চেয়ে, কিন্তু মামলা কেন করলো? ঝাল মেটানোর জন্য বাবাকে খুন করে ফেলেছে। আমরা এর নিন্দা জানাই, আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি। আমি জিজ্ঞেস করেছিলাম, দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। 1/11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলেও অভিযোগ করে দেশে জবাবদিহিতামূলক সরকার থাকতে হবে বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন জাহেদ আহমেদ বাবু। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্ট আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয়, বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা, বা আমাদের বক্তব্যের প্রতি যাতে মানুষ আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছি না। আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। এ সময় 1/11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি। দেশে জবাবদিহিতামূলক সরকার থাকতে হবে জানিয়ে সংসদের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানান তারেক রহমান। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচনও জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
5 আগস্টের পর দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব মোকাবেলায় নতুন করে যুদ্ধ শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, তবে দীর্ঘদিন অপচেষ্টা চালাতেও সফল হতে পারেনি। এছাড়াও যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আবার নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2024 সালের 15 জুলাই হামলার সবচেয়ে খারাপ বিষয় হলো নারী শিক্ষার্থীদের উপর হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে যাওয়ার পথে আহত শিক্ষার্থীদের উপর হামলা। এছাড়া জরুরি বিভাগের ভেতরে আহতদের উপর হামলা করা হয়েছে এবং তাদের চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে। করোনার ভ্যাকসিন কেনাকে কেন্দ্র করে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক সিন্ডিকেটের 22,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গোয়েন্দা অনুসন্ধানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার পর দুদকের উপপরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে 4 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 19 দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগারগাঁয়ের ইসি ভবনে সকাল 11টায় বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইসি মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, বৈঠকে নির্বাচন কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে মিশন প্রধানদের অবহিত করা হয়েছে। তিনি জানান, এবার প্রবাসীদের প্রক্সি ভোট নিশ্চিত করতে চায় ইসি। এই সময় নির্বাচন সহ সব ধরনের সংস্কারে মালয়েশিয়া সহযোগিতা দেবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত সুহাদা ওথমান। আবু সাইদ অপুর রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সাথে সকাল 11টায় ইসি সচিবালয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইসি সানাউল্লাহ সাংবাদিকদের জানান, প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিংয়ের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন, তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি, তারা শেয়ার করেছেন। বৈঠকে কমিশনের বর্তমান কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ প্রবাসী ভোটার নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ওআইসিভুক্ত দেশসমূহ থেকে কেউ কেউ পর্যবেক্ষক হতে ইসির কাছে আগ্রহ প্রকাশ করেছেন। পোস্টাল ব্যালটটা আমাদের বর্তমানে অকার্যকরী, কারণ আমাদের হাতে যে সময়টুকু থাকে আপনার ব্যালট পেপার ছাপানোর পরে এবং ভোট গ্রহণের আগ পর্যন্ত, সেই সময়টুকুর মধ্যে এই ব্যালট পাঠিয়ে ভোট সংগ্রহ করে ফেরত এনে ভোট কাউন্টিং সম্ভব নয়। মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। পরে মালয়েশিয়ান মিশন প্রধান সুহাদা ওসমান বলেন, নির্বাচন সহ সব ধরনের সংস্কারে সমর্থন দেবে তার দেশ। নির্বাচন সহ সব ধরনের সংস্কারে সহযোগিতা দেবে মালয়েশিয়া। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আগামীকাল উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে
চালু হতে যাচ্ছে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুতে ট্রায়াল রান শেষে একটি লেনে চলছে বাণিজ্যিক ট্রেন। রেল সেতুটি উদ্বোধনের মধ্যে দিয়ে উত্তরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটছে। সেতুর সিরাজগঞ্জ ও টাঙ্গাইল উভয় অংশে রয়েছে উদ্বোধনের আয়োজন। প্রতিনিধি মোনায়েম খানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলওয়ে সেতু। 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের 49টি স্প্যানে পূর্ণরূপে পাওয়া ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। সেতুটি উদ্বোধনের আগেই কয়েক দফা ট্রায়াল রান শেষে সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে সেতুটি চালু হলে একসাথে দুটি ট্রেন 100 থেকে 120 কিলোমিটার গতিতে চলবে। পাশাপাশি বাড়ানো যাবে এই পথে ট্রেনের সংখ্যা, কমবে যাত্রী ভোগান্তি। উদ্বোধনের জন্য সেতুর দুই পারে নির্মাণ করা হয়েছে উদ্বোধনী আয়োজন মঞ্চ। জাপানি টেকনোলজি, এখানে নতুন অনেক টেকনোলজি কাজ সম্বন্ধে জানা যায়, বোঝা যায়, সেটা এক্সপিরিয়েন্স হচ্ছে নিজের কাজের। এটা অবশ্যই আমাদের জন্য ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা আছে এখন এগুলো চলতেছে, আর সর্বোপরি কাজ সম্পূর্ণ কাজই শেষ হয়ে গিয়েছে। আমরা খুব গর্বিত সেতুটা আমরা কাজ করতে পেরে, আমাদের খুব একান্তভাবে খুব অনুভূতি দেয়া অক্লান্ত পরিশ্রম আমরা সেতুটি করছি। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দেশি ও বিদেশি প্রকৌশলী এবং শ্রমিকদের নিরলস শ্রমের এই সেতুটি চালু হবার মধ্য দিয়ে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এরই মধ্যে সকল আয়োজন শেষ করা হয়েছে বলে জানান প্রধান প্রকৌশলী। জাপানি প্রযুক্তি, নতুন প্রযুক্তি যেটা এসপিএসপি বলা হচ্ছে, স্টিল শিপ পাইল, সেই প্রযুক্তি ব্যবহার করেছি। রেল এবং নিচে যে গার্ডার, তার ভিতরে কোনো স্লিপার নাই, সরাসরি রেলের যে স্ট্যান্ডার্ড তাতে আমরা লোড ড্রাইভার করব। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেতু নির্মাণে অর্থায়নকারী প্রতিষ্ঠান জাইকার প্রধান সহ রেলপথ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা। রেলপথ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। জাপানিজ এম্বাসি থেকে থাকবেন এবং জাইকার হাই অফিসিয়াল ওনারা এই অনুষ্ঠানে থাকবেন। 2020 সালের 29 নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের দীর্ঘতম এই রেল সেতুর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ন্যায়, তাকওয়া এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিততে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইনসাফ জাকাত ভিত্তিক রাষ্ট্র গঠিত হলে সমাজে কোনো গরিব, দুঃখী, অনাহারী থাকবে না। ডক্টর MG ফারুক হোসেনের সভাপতিত্বে ও মারুফ শাহরিয়ারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল, বিশিষ্ট স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ন্যাশনাল ডক্টরস ফোরাম সভাপতি অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ জামাত ইসলামী এই তাকওয়ার বাংলাদেশ, এই বরকতের বাংলাদেশ গড়তে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল, সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর এই তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্র চালাতে পারে, আকাশ আর পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমরা খুলে দেব। আসন্ন ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বন্ধ, মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীর ক্রাপ মিলনায়তনে ঈদযাত্রায় সড়কে ডাকাতি, নগর জুড়ে ছিনতাই, সড়ক দুর্ঘটনার শঙ্কা উত্তরণের উপায় শীর্ষক এক গোল টেবিলে এই আহ্বান জানানো হয়। বৈঠকে বিশেষজ্ঞরা ছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ঈদযাত্রার পরিকল্পনা তুলে ধরা হয়। আফজাল হোসেনের রিপোর্ট। মহাসচিব যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান মতে এবারের ঈদে ঢাকা ও আশেপাশের জেলা থেকে প্রায় 1.5 কোটি মানুষ যাত্রা করবেন নিজ নিজ গন্তব্যে, আর এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করবেন কোটি মানুষ। এই যাত্রাপথে যাত্রী হয়রানি বন্ধ ও তাদের নিরাপত্তার বিষয়গুলো উঠে আসে আলোচনায়। ঈদ যাত্রায় ফিটনেসবিহীন লক্কর চক্কর যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মোটরসাইকেলের যাত্রী আরোহী মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। 10 দিন হাইওয়ে রোডে কোনো গাড়ি পুলিশ সিগন্যাল দিবে না। কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, যদি তাদের কাছে নিউজ থাকে, সেটার ক্ষেত্রে হবে অন্য গাড়ি সিগন্যাল দিয়ে রাস্তায় যানজট করবো না। এটা গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সব বাহিনীর উপস্থিতিতে সিদ্ধান্তগুলি নিয়েছেন। প্রথমত একটি বাস্তবতা হলো আমাদের ছোট দেশ,
অনেক লোক সংখ্যা। আমাদের ব্যবস্থাপনার মধ্যে শুরু থেকে এটাকে সুব্যবস্থাপনায় রাখার জন্য যে আমরা অধিক লোক, আমাদের জায়গা কম, তারপর আমাদের এর মধ্যেই চলতে হবে, সেই সুব্যবস্থাপনাটা কারা করবে? সরকার করবে, এটা পরিকল্পনায় থাকবে, সেটার একটা বড় অভাব। নিরাপদ ঈদযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে হাইওয়ে পুলিশ। যাত্রী সেবায় থাকবে বাড়তি প্রস্তুতি। 2005 সাল থেকে এই পর্যন্ত মহাসড়কে যত ডাকাতি হয়েছে আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি। আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। যে কোনো প্রয়োজনে পুলিশকে বলবেন, আমরা রাস্তায় আছি, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। অন্যান্য যে সংস্থা বা অর্গানাইজেশন আছে তারাও তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবে। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ঈদযাত্রাটাকে এবং আমাদের মহাসড়কটাকে নিরাপদ করব, নির্বিঘ্ন করব। নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, ঘাট ও নৌবন্দর কেন্দ্রিক যাত্রী হয়রানি সহ ইজারাদারদের লুটপাটের দৌরাত্ম্য বন্ধ করার দাবি উঠে আসে বৈঠক থেকে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।